লোকসভা নির্বাচন এক প্রকার দোরগোড়ায় কড়া নাড়ছে বলা যেতে পারে। আর সবাই পাখির চোখ করছেন রাজনৈতিক দলেরা। হাতে আর কয়েক মাস বাকি, তাই জোর কদমে সংগঠন জনসংযোগ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসও। নেত্রী মানে তৃণমূল সুপ্রিমোর সাফ কথা, কোনো কুন্দল বরদাস্ত নয়। কিন্তু ব্যারাকপুরে তৃণমূল নেতাদের কানে কি সেই বার্তা বা সেই নির্দেশ পৌঁছচ্ছে আদৌ? কারণ গত কয়েকদিন ধরেই অর্জুন সোমনাথের বাগযুদ্ধ তুঙ্গে। তার মধ্যে আবার জেলা সফরে গিয়ে হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরও জগদ্দলের বিধায়কের মুখ চলছেই, আজও চলল নাম না করে নিশানায় সেই অর্জুন। 28 ডিসেম্বর উত্তর 24 পরগনা সফরে মুখ্যমন্ত্রী দেগঙ্গার মঞ্চে তখন সদ্য উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের আসনে বসেছেন। মুখ্যমন্ত্রীর বাঁ দিক থেকে এসে পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন অর্জুন সিং। মুখ্যমন্ত্রীর ডান দিকে থাকা সোমনাথ শ্যামও ছুটে এলেন, আশীর্বাদ নিলেন। এই দুটো ছবির মধ্যে ব্যবধান 20 সেকেন্ডের। গত কয়েকদিন থেকে এই দুজনের দ্বৈরথ নিয়ে সরগরম উত্তর 24 পরগনার রাজনীতি। সেই বৈঠক থেকেই লোকসভা ভোটের আগে কোন্দল মেটানোর হুঁশিয়ারি দিয়েছিলেন দলনেত্রী। কেউ এখনো দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাকে ডেকে নিয়ে আসুন, আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। শুধু হুঁশিয়ারিই নয়, জেলার কোন্দল থামাতে 20 সদস্যের নতুন কমিটি গঠন করার পাশাপাশি জেলার রাশ কার্যত নিজের হাতে তুলে নিয়েছিলেন মমতা। কিন্তু তারপর কোন্দল কি থেমেছে? উত্তরটা না, কারণ দলের প্রতিষ্ঠা দিবসে সে কথাই বুঝিয়ে দিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক। এক পা বিজেপিতে, এক পা তৃণমূল কংগ্রেসে, এটা কোথাকার বিচার? এই বিচার আমাদের করতে হবে, জগদ্দল বিধানসভার বাসিন্দাদের করতে হবে। এক পা তৃণমূলে, এক পা বিজেপিতে বলে কাকে ইঙ্গিত করছেন সোমনাথ শ্যাম? মুখে কারো নাম নেননি, কিন্তু রাজনীতির কারবারিদের মতে শ্যামের নিশানায় অর্জুনই। 2019-এর লোকসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। পদ্মফুলের প্রতীকে বারাকপুর থেকে সাংসদ হন, কিন্তু তারপরেই অভিষেকের হাত ধরে ঘর ওয়াপসে। 5 বছর পর ফের দোরগোড়ায় ভোটের লড়াই। এবার টিকিট পাবেন কে, সেই নিয়েও শ্যামের খোঁচা। প্রার্থী কে হবে? অনেকে সেই প্রার্থীর দৌড়ে দৌড়াচ্ছে, কিন্তু আমি বলি এই বিবেচনা শুধুমাত্র করবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার কাছে সেই ডাটা পৌঁছে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ বিধায়কের সংঘাত মেটাতে শনিবার নৈহাটি যান সুব্রত বক্সি। দুপক্ষকে নিয়ে বৈঠক করার কথা ছিল তৃণমূলের রাজ্য সভাপতির। এসেছিলেন অর্জুন সিং, কিন্তু সোমনাথের জন্য অপেক্ষা করার পরও না আসায় কলকাতা ফিরে আসেন বক্সি। প্রশ্ন ওঠে, তবে কি দলের রাজ্য সভাপতির ডাকও উপেক্ষা করছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক? যদিও সোমনাথের দাবি ছিল এই বৈঠকের কোনো খবর ছিল না। আমার মনে হয় এটা ভুল খবর যে উনি আমার অপেক্ষা করেছেন। আমাকে যেদিন থেকে দল বারণ করেছে এই ইস্যুতে কে কি বলছে আমার কাছে কিচ্ছুই যায় আসে না। দলের সৈনিক হিসাবে আমি কোনো এদের প্রশ্নের উত্তর দেব। এক সময়ের গুরু অর্জুনের সঙ্গে এখন কার্যত সাপে নেউলে সম্পর্ক। কোন্দল থামা দূরের কথা, ফের অর্জুনকে বান ছুড়লেন সোমনাথ। অর্জুন সিং যদিও এ ব্যাপারে তিনি মুখ খুলতে চাননি, তাহলে কি সাংসদ অর্জুন সিং কোথাও জল মাপছেন বা ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন বা উচ্চ নেতৃত্ব কি করেন সেই দিকে তাকিয়ে আছেন? ব্যারাকপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। ব্যারাকপুরের রাজনীতিতে ঘাস ফুলের কোন্দল তো দেখলেন, কিন্তু শুধুই কি উত্তর 24 পরগনা? না, পশ্চিম মেদিনীপুরেও দ্বন্দ্ব চরমে। কারণ খড়গপুর পুরসভা জঞ্জাল সাফাইয়ের জন্য কর নেওয়ার ভাবনা চিন্তা করছে, আর তাতেই বেঁকে বসেছেন তৃণমূল কাউন্সিলরদের একাংশ। দেখুন, বছরের শুরুতেই খড়গপুরে তৃণমূলের অন্দরের কোন্দল প্রকাশ্যে। এবার জঞ্জাল সাফাইয়ের কর বসানোকে কেন্দ্র করে সামনে এসেছে চেয়ারম্যান কাউন্সিলর দ্বন্দ্ব। সম্প্রতি খড়গপুর পুর এলাকায় একটি লিস্ট ঘুরছে, আর তাকে কেন্দ্র করেই যত বিতর্ক। সূত্রের খবর, পুরো এলাকায় জঞ্জাল সাফাইয়ের জন্য কর আদায় করার ভাবনা চিন্তা করছে খড়গপুর পুরসভা। হোটেল রেস্তোরাঁর পাশাপাশি ফুটপাতের দোকান থেকেও কর আদায়। খড়গপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ জানিয়েছেন, কর একটা নির্ধারিত করতে
তো আমরা একটা বোর্ড মিটিং এটা করেছিলাম, এটা আমাদের ফাইনাল হয়নি, এটা প্রতিদিন না প্রতি মাসে করা হয়েছিল। ওটা আমরা সিদ্ধান্ত নেব কবে থেকে চালু করব, সিদ্ধান্ত আমাদের এখনো হয়নি, শুধু ওটা দেওয়া হয়েছিল কাউন্সিলরদের, দেখুন আপনারা। আর এই নিয়েই বছরের শুরুতেই শাসক দলের অন্দরে কোন্দলের শব্দ। জঞ্জাল সাফাইয়ের জন্য কর আদায়ের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলেরই কাউন্সিলরদের একাংশ। প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার বলেন, এটা বোর্ডে পাস হয়েছে এরকম সিদ্ধান্ত কিছু নেই, বোর্ডে একসময় নিয়ে আসা হয়েছিল কিন্তু এটা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়নি। তাছাড়া এই সিদ্ধান্ত আমি ব্যক্তিগতভাবে কাউন্সিলর হিসেবে আমরা মেনেও নিচ্ছি না। তৃণমূলের দখলে পুরসভা, চেয়ারম্যানও তৃণমূলের, তাহলে কেন কর আদায়ের বিরোধিতা করছেন দলেরই একাংশ? কাজ যেগুলো হচ্ছে, যেটা মানুষের পরিপন্থী হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রীকে এটা কোনোদিন সাপোর্ট করে না। বাজারে যাচ্ছি, লোকে ছিছি করছে, গালাগালি করছে আমাদের সরকার নিয়ে, এটা তো দিদি বলে দেয়নি, দিতে হতো তাহলে সারা রাজ্যের মিউনিসিপ্যালিটিগুলো দিতে হতো, খালি খড়গপুর কেন হবে? সে চেয়ারম্যান বলতে পারবে কে করছে, তার কাছে কি গাইডলাইন আছে উনি বলতে পারবেন। আমার মনে হয় সিদ্ধান্তটা ভুল, আশা করছি চেয়ারম্যান নিশ্চয়ই ভুল সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসে মানুষের স্বার্থে এরকম ধরনের কর বসাবে না। তৃণমূল কাউন্সিলরের দাবি রাজ্য সরকারের কোনো নির্দেশ নেই, কিন্তু অন্য কথা বলছেন পুরসভার চেয়ারম্যান। যেহেতু সরকার থেকে বলেছিল বলে আমরা একটা বোর্ড মিটিং করেছিলাম, সেই চিঠিটাকে যাই হোক কোনো কারণে সেটাকে বাইরে দিয়ে সেটা একটা আতঙ্ক ছড়িয়েছে। এখানে দেখিয়ে দিতে পারি, সুরাটা মমতা ব্যানার্জির বাইরে নয়, হ্যাঁ, আর ওটা নির্দেশিকা আছে বলেই বোর্ড মিটিংয়ে হয়েছে। শুধু তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের একাংশই নন, কর বিতর্কে বিরক্ত স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলছেন নতুন করে কর বসলে চাপ আরও বাড়বে। আগামী 1 জানুয়ারি থেকে মিউনিসিপ্যালিটি যে একটা গার্বেজের ট্যাক্সের লিস্ট ঘোষণা করেছে, যেটা মানে খুবই ব্যয়বহুল, এবং আমরা দোকানদার হিসাবে এটা দেওয়া আমাদের পক্ষে খুবই মুশকিলের ব্যাপার, কারণ অলরেডি আমরা কিছু ট্যাক্স পে করে থাকি। শুধু ব্যবসায়ীরাই নন, জঞ্জাল সাফাইয়ের নামে কর আদায়ের বিরুদ্ধে সরব বিজেপিও। এই খড়গপুর শহর ধীরে ধীরে একটা ভাঙা ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। রাস্তাঘাট সারাই হয় না, জলের ব্যবস্থা নেই, বিদ্যুতের ব্যবস্থা নেই, সাফ সাফাই হয় না, তারপর আবার ট্যাক্স লাগাচ্ছেন। কমসে কম পরিষেবা সেটা তো দিক। আর যে পার্টির হাতে এখানকার পুরসভা বোর্ড আছে, তারা তো সিদ্ধান্ত নিতে পারে না 1 বছর ধরে যে চেয়ারম্যান কী হবে। 8 তারিখ আমরা বিক্ষোভ দেখাবো, লুটপাট বন্ধ করুন, পার্টির লোকেরা খেয়ে নিচ্ছে, তো মিউনিসিপ্যালিটির হাতে টাকা আসবে কী করে? তাই মানুষের উপরে কর চাপাচ্ছেন, এটা খুবই জনবিরোধী। দলের একাংশ সরব, এরপরেও কি খড়গপুর পুরো এলাকায় জঞ্জাল সাফাইয়ের নামে কর বসবে? দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। তাদের চাকরির দাবিতে, তাদের হকের চাকরির দাবিতে দিনের পর দিন তারা রাস্তায় বসে রয়েছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। কবে চাকরি হবে কিচ্ছুটি এখনো জানেন না তারা। এর মাঝেই আবার বিতর্কে বাংলার শিক্ষাঙ্গন। ভাবছেন তো আবার কি হলো? দেখুন তাহলে। নিয়োগ দুর্নীতি থেকে ক্যাম্পাসে অশান্তি, বারবার বিতর্কে জড়িয়েছে বাংলার শিক্ষাঙ্গন। 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করেও একের পর এক বিতর্ক। প্রজাতন্ত্র দিবস হোক কিংবা স্বাধীনতা দিবস, স্কুলে স্কুলে দেশের জাতীয় পতাকা উত্তোলন হয়, পড়ুয়াদের মধ্যে মিষ্টি বিতরণ হয়, এটাই চেনা ছবি। কিন্তু বছরের প্রথম দিন অন্য ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লকে শ্যামপুর গুড়িপাড়া স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা নয়, তৃণমূল কংগ্রেসের পতাকা উঠতে দেখা গেল। অভিযোগ, স্কুলে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হয়, স্কুলে তৃণমূলের পতাকা উত্তোলন করেন স্থানীয় তৃণমূল নেতারা। ছিলেন তৃণমূল বুথ সভাপতি রুমেল হাসান ও তাঁর স্ত্রী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সায়মা খাতুন। ঘটনায় সরব বিরোধী শিবির। দলীয় কার্যালয় কোনটা আর শিক্ষা প্রতিষ্ঠান কোনটা, এটা তৃণমূলের দলের পক্ষে বিচার করাটা অসম্ভব। স্কুলে পতাকা বিতর্কে যখন সরব বিরোধীরা, তখন শাসক দলের দাবি তো রাজনৈতিক দলই ছুটির দিনে অনুমতি নিয়ে প্রোগ্রাম হয়, এর মধ্যে অসঙ্গতি কোথায় খুঁজে পেলেন আপনারা? তা দলীয় প্রোগ্রাম হয় তো স্কুল কলেজের মধ্যে, পলিটিক্যাল প্রোগ্রাম করা যায়, সমস্ত রাজনৈতিক দলই করে, আমরাও করি। ছুটি থাকলে স্কুলে রাজনৈতিক কর্মসূচি হয় ঠিকই, কিন্তু তার জন্যও তো অনুমতি নিতে হয়। সেটা কি নেওয়া হয়েছিল? কিন্তু প্রধান শিক্ষক বলছেন অসুবিধা আছে তো জানি না, সেটা তো আমরাও জানি না, কিন্তু আপনার পারমিশন ছাড়া এরকম করে দিল, সেটা তো এবার আমি তারা বলছে সেখানে আমি এবার কি করতে পারি, সেটা আমার কি করণীয় আছে কিছু? ওরা বলছে এখানে পতাকা উত্তোলন করবো,
না কোনো লিখিত কোনো পারমিশনও নেয়নি, হঠাৎ করে বলছে তারা এরকম। আমি বললাম ঠিক আছে, এরকম আশঙ্কা বলছেন এরকম, আমি এটা আমার জানাও নাই এরকম। তাহলে কি স্কুলে রাজনৈতিক অনুষ্ঠান করার জন্য চাপ এসেছিল? শুধু মুর্শিদাবাদই নয়, পশ্চিম মেদিনীপুরেও তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোর বিতর্ক। রাজনৈতিক কর্মসূচিতে স্লোগান থাকে, স্লোগান দেন দলেরই কর্মীরা, কিন্তু চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের নির্ভয়পুর গ্রামের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে স্কুলের কচিকাচাদের গলায় তৃণমূলের স্লোগান। এ ছবি সামনে আসতেই সরব বিজেপি। তৃণমূল দলের আজ জন্মদিন উপলক্ষে এলাকার ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে ওনারা এই তৃণমূল দলের জন্মদিন পালন করছেন। আমরা এটা দেখে ধিক্কার জানাই। এর বিরুদ্ধে ওনাদের এফআইআর হওয়া উচিত ওনাদের বিরুদ্ধে, যারা এই কুকর্ম করে চলেছে। যদিও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বাচ্চাদেরকে নিয়ে পতাকা উত্তোলন হয়নি, বাচ্চারা আনন্দ সবে তো উপস্থিত হয়ে যায়। বিজেপিটা বলছে বিজেপি কি আমাদের বাংলাদেশ একশনের কাজে টাকাই দেয়নি, আগে সাধারণ মানুষের খেটে মানুষের টাকা দেও, কোথাও ছবি সভা নিয়ে এটা নোংরারাই নিত ওদের। সব মিলিয়ে বছরের প্রথম দিনেই পতাকা বিতর্কে 2 জেলার শাসক বিরোধী জোর আকচাকচি। কৌশিক অসীমের রিপোর্ট, TV9 বাংলা। অনেকেরই আজ ছুটির দিন, কিন্তু আমার মিমির মতো যাদের অনেককে অফিসে আসতে হয়েছে, তাই ইচ্ছে থাকলেও আজ প্ল্যান থাকলেও বা কেউ ডাকলেও পিকনিকে আপনাদের যাওয়া হয়নি, আমাদেরও হয়নি, কিন্তু আক্ষেপ নেই। তার কারণ এটাই আমাদের কাজ, এটাই আমাদের পেশাদারিত্ব, এটাই আমাদের দায়িত্ব। কিন্তু ধরুন আজ কাজে না এসে পিকনিক করতে যেতাম, তাহলে কি চলতো? চলতো না তো। কিন্তু সবার কি আর সেই দায়িত্ববোধ থাকে বলুন তো? কেন এত কথা বলছি জানতে ইচ্ছে করছে? চলুন দুর্গাপুরে নিয়ে যাই আপনাদের। চেয়ার টেবিল পাতা, অনেকে খেতেও বসেছেন। মেনুতে বেগুনি, ভাত, মুগের ডাল, মাছ, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, এক কথায় এলাহি আয়োজন। হবে নাই বা কেন? 1 জানুয়ারি মানেই তো পিকনিক, হুল্লোড়। আর সেই হুল্লোড় হচ্ছে কোথায়? হাসপাতালের ছাদে। দুর্গাপুরের খান্দ্রা উখড়া গ্রামীণ হাসপাতাল। ওয়ার্ডে রোগীদের ভিড়, আউটডোরে রোগীর আত্মীয় পরিজনদের অপেক্ষা। অভিযোগ, এর মধ্যেই নাকি হাসপাতালের ছাদে চলল 1 জানুয়ারির পিকনিক। আজকে উকরা খান্দ্রা স্বাস্থ্য কেন্দ্রে ডিউটি আওয়ার, যেখানে ডাক্তাররা পেশেন্টদেরকে পরিষেবা দেওয়ার কথা, সেখানে ডাক্তার, নার্স এবং ওখানকার যারা স্বাস্থ্য বিভাগের দায়িত্বে আছেন তারা 3 তলায় উঠে পিকনিক করছেন। অথচ যারা পেশেন্ট এসেছে, যারা ট্রিটমেন্ট করাবার জন্য হাসপাতালে এসেছেন, তারা কোনো পরিষেবা পাচ্ছেন না। রোগীর পরিবারের অনেকের অভিযোগ, অপেক্ষা করেও চিকিৎসক নার্সদের দেখা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। গাড়ি 40 মিনিট থেকে দাঁড়ায় আছে, গাড়িকে পেশেন্ট ছাড়েনি, আর প্লাস ড্রাইভারও নাই। ডাক্তারবাবু আমি জিজ্ঞেস করতে পাঠাচ্ছি তো ও বেরোচ্ছে না। ভিতরে ফিস্ট চলছে নাকি? নার্স না ওই ড্রাইভারই জানে কে যাবে না যাবে, ওর অপেক্ষাতেই আছে গাড়ি। 1 ঘন্টা ধরে? হ্যাঁ, 1.5 ঘন্টা। যদিও এ নিয়ে মুখ খুলতে চাননি হাসপাতালের কর্মীরা। পেশেন্টের অভিযোগ তো আপনার বিরুদ্ধে। আমি তো বাইরে যাচ্ছি বলে এদিকে যাচ্ছি। এই খাওয়া দাওয়া ছিল নাকি এখানে কোনো? না না, আমি খাচ্ছি। পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মোহাম্মদ ইউসুফের মন্তব্য, চিকিৎসা কেন্দ্রের ভিতর পিকনিক করাটা ঠিক হয়নি, বিষয়টি খোঁজ নিয়ে দেখব। সারা বাংলা জুড়ে যেখানে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, আমরা বারবার বলে থাকি, আজকে তার প্রমাণ পাওয়া গেল। ডিউটি আওয়ারের মধ্যে ওনারা মেলা খেলা পিকনিকের মধ্যে মেতে আছেন। জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। আর এবার ডেস্টিনেশন বাঁকুড়া। শীতের এই মরশুমে বাঁকুড়ায় অনেকেই তো ঘুরতে যান, শুশুনিয়া পাহাড়ে যান। সেখানে একটা মডেল গ্রাম আছে, জানেন তো? একেবারেই সে মডেল গ্রামের কি দশা আপনাদের বলি। সেখানে গেলে আপনাদের ভালোই লাগবে, মডেল গ্রাম বলে কথা, কিন্তু জানেন তো গ্রামের বাসিন্দারা মোটেই ভালো নেই।
এই পটচিত্রী যে 15টি পরিবার রয়েছে সেই 15টি পরিবারের জন্য আদর্শ গ্রাম তৈরি করার উদ্যোগ নেয় রাজ্য সরকার। 9ই আগস্ট 2023 রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মডেল গ্রাম তৈরি করেন একেবারে শুশুনিয়ার পাশে। 15টি পরপর বাড়ি তৈরি করা হয়, পাকা রাস্তা তৈরি করা হয়, রাস্তার ধারে সৌর বাতি লাগানো হয়, তাছাড়াও জলের পাইপলাইন করা হয়, এছাড়াও সৌর চালিত যে সাবমার্সিবল সেই সাবমার্সিবল তৈরি করা হয়। হয়েছে, হবে, এই তো শুনছেন এই মানুষগুলি, শুনছেন কিন্তু অভিযোগ দেখতে পাচ্ছেন না। ঘটা করে মডেল গ্রামের উদ্বোধনী সার, 5 মাস যেতে না যেতেই দুরবস্থা চোখের সামনে। ভরতপুর গ্রামের 18টি পরিবার বহু যুগ ধরে টিকিয়ে রেখেছে পটচিত্রের প্রাচীন এক ধারাকে, অথচ তাদের সংসারে অভাবের শেষ নেই। অন্যের জমিতে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস। এই পরিবারগুলির কথা চিন্তা করেই ভরতপুর গ্রামের কাছাকাছি মডেল গ্রাম তৈরির উদ্যোগ নেয় প্রশাসন। মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন, কিন্তু তারপর শুধুই অভিযোগের পাহাড়। ভালোভাবে করার কথা কি ওরা বলেছে টালি চাপাইছে, ওরা যেমন পাইছে তেমন করেছে, টালি ফাইটে আছে, তোমার মুখে জল পড়ছে। আমারকে যা করে দিয়েছে সেই বলি স্যার এরকম কেন টালি তখন কোনোখানে ঘর নাই, তো বলছে না আমাদের এলভেস্টার হবে নাই, সরকার থেকে যনটা টালি আসে সেটাই হবে। যা অবস্থা দাঁড়িয়েছে, আগের পুরনো ভাঙাচোরা বাড়ি এখন ভরসা এই মানুষগুলির। ভয়ের জ্বালায় সবাই পালায়, আমারকেও পালাতে হবে, কেমনি জ্বালায় তো কী করে থাকবে, লাইন পায় নাই, তারপর বৃষ্টি যখন হয় তখন জল পাই না এখানে, টাইম কল তো সময়ে জল আসে না, মানে সেই কোনোদিন আসছে কোনোদিন না আসছে। লাইন থাকবে তবে না থাকবে, কে যে বললো সরকারি বুঝে না লাইন ঢুকে যাবে, তোমাদেরকে ওই দুর্গা পূজা বাদেই, দুর্গা পূজা গেল, কালী পূজা গেল, তবে এখন লাইন আসে না। ছাতনা পঞ্চায়েত সমিতি কিন্তু অভিযোগ মানতে নারাজ, উল্টে চিত্রকরদেরই দুষতে ব্যস্ত তারা। বিদ্যুতের ব্যাপারে ফর্ম তুলে দিলাম, আমি নিজে সভাপতি হয়ে পয়সা দিলাম যে 5 টাকা করে ফর্ম তুলে আপনারা অ্যাপ্লাই করুন, আপনারা যদি 75 ইউনিট পড়ান তাহলে আপনাদের কোনো পয়সা লাগবে না। সেই ফর্ম কারেন্টটা তো নিজেরা অ্যাপ্লাই করেন, তাহলে আমরা কতটা করে দেবো বলুন তো। রাজনীতি নয়, প্রতিশ্রুতি নয়, গরিব গুরব মানুষগুলো চাইছেন মাথার ওপর পাকা ছাদ, শক্তপোক্ত ভিত, থাকার মতো ব্যবস্থা, কিন্তু তাদের প্রশ্ন সেটাও কি পাওয়ার যোগ্য নন তাঁরা? কি করে থাকা যাবে, এরকমভাবে যদি করে দিয়ে গেছে তাহলে কি করে হবে, আমাদের যদি কাজে না লাগবে তাহলে আমরা থাকি এখানে কী করবো বলো, আমাদের কি জীবনগুলো গুছাবো এই ঘরে? একদম ফাটে গেছে, পিলার ফাটে গেছে, রহা রয়েছে না, এমন করে জল হচ্ছে, সাথেও বৃষ্টি পড়ছে, কষ্ট লাগছে। সব ছেলেপেলে যদি পাঁচের মাছ নিয়ে যদি চাকা নেই মরে যায় তাহলে আমাদের কী অবস্থা হবে? এই ইস্যুতে রাজনৈতিক চাপানুতরও ইতিমধ্যেই চরমে, চড়ছে আক্রমণ প্রতি আক্রমণের সুর। কিচ্ছু নেই, শুধু কিছু ছবি আঁকা হয়েছিল দেওয়ালে এবং দেখানোর চেষ্টা হয়েছিল পট শিল্পীদের জন্য রাজ্য সরকার কত ভাবছে। লাখ লাখ টাকা খরচ হয়েছে, কোটি কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। টোটালটা তৃণমূল কংগ্রেস ওখানে তোলাবাজি করেছে। যেখানে বসে সৃষ্টি সুখে মেতে ওঠার কথা গ্রামের শিল্পী মানুষগুলির, সেখানে কি করছেন তারা? প্রাণ বাঁচানোর চিন্তা, কি হয় টেনশন। অধিকাংশ পরিবার থাকতেই নারাজ। যাদের জন্য এত কথা, এত ব্যবস্থা, তারাই যদি সুবিধাটুকু না পান, তাহলে এত কিছুর মানে কি? কে দেবে জবাব? বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। নতুন বছরের প্রথম দিনে বিপত্তি, দার্জিলিংয়ে বেলাইন টয় ট্রেন। দার্জিলিং থেকে ঘুমগামী টয় ট্রেনটি কাকঝোড়া এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে। দুমড়ে মুচড়ে যায় টয় ট্রেনের সামনের ইঞ্জিনের বেশ কিছুটা অংশ, যদিও দুর্ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।